আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজকে আমাদের অতিথি হিসেবে আছেন নমস্কার। ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। আজকের থাম্বনেলে দেখেই বুঝতে পেরেছেন আলোচনার বিষয় তারেক রহমান কি ঘাতকের নিশানায়? বাংলাদেশের গুপ্ত হত্যার ইতিহাস কি আবার নিজেকে পুনরাবৃত্তি করতে চলেছে? এই বিষয় নিয়ে এখনকার আলোচনা। বাংলাদেশের রাজনীতিতে একটি কথা বারবার শোনা যায়, এই দেশে ক্ষমতার সবচেয়ে বিপজ্জনক জায়গা হচ্ছে ক্ষমতার শীর্ষে থাকা। কারণ এই দেশের ইতিহাসে এমন একাধিক অধ্যায় রয়েছে যেখানে রাষ্ট্রপতি কিংবা রাষ্ট্রপ্রধানকে হত্যা করেছে বাইরের শত্রু নয়, বরং রাষ্ট্রযন্ত্রেরই একাংশ। শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান দুজনের হত্যাকাণ্ডেই বিদ্রোহী সেনা কর্মকর্তাদের সম্পৃক্ততার প্রমাণ ইতিহাসে প্রতিষ্ঠিত। আজ আবার নতুন করে একটি প্রশ্ন উঠছে, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কি সেই একই ধরনের বিপদের মুখে? সম্প্রতি এক প্রাক্তন সেনা কর্মকর্তা, যিনি অতীতে জিয়াউর রহমানের খুবই ঘনিষ্ঠ ছিলেন বলে পরিচিত, তিনি দাবি করেছেন যে তিনি একসময় জিয়াউর রহমানকে ঢাকার বাইরে রাত্রি যাপন না করার পরামর্শ দিয়েছিলেন। জিয়া সেই পরামর্শ শোনেননি, পরে চট্টগ্রাম সার্কিট হাউসে তিনি নিহত হন। এখন নাকি একই সতর্কবার্তা তিনি তারেক রহমানকেও দিয়েছেন, আর এখান থেকেই শুরু হয়েছে জল্পনা। এটা কি শুধুই একজন প্রবীণ সেনা কর্মকর্তার ব্যক্তিগত আশঙ্কা, নাকি এর পেছনে রয়েছে এমন কিছু তথ্য যা এখনো সাধারণ মানুষের সামনে আসেনি, পর্দার আড়ালে আছে, কিন্তু পর্দার আড়াল থেকে যে কোনো দিন তার প্রকাশ ঘটে যাবে সামনে? বাংলাদেশের ইতিহাসের দিকে তাকালে দেখা যায় ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক বহুবার আলোচনায় এসেছে। 1975 সালের 15ই আগস্ট জাতির জনক শেখ মুজিবুর রহমান নিহত। একের পর এক পাল্টা অভ্যুত্থান এরপরে ঘটেছে। 1981 সালে নিহত হয়েছেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 1975 সালের এর মধ্যে আবার 1975 সালের 3রা নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের 4 শীর্ষ নেতাকে নির্মমভাবে হত্যা করার এক কলঙ্কজনক ঘটনাটি ঘটে, যার নাম বাংলাদেশের ইতিহাসে জেল হত্যাকাণ্ড নামে কুখ্যাত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মাত্র 2.5 মাসের মাথায় তৎকালীন স্বঘোষিত রাষ্ট্রপতির নির্দেশে বিপথগামী কিছু সেনা সদস্য এই নারকীয় হত্যাকাণ্ড চালায়। এই হত্যাকাণ্ডে নিহত হয়েছিলেন 4 জাতীয় নেতা যারা ক্ষমতার শীর্ষে ছিলেন। সৈয়দ নজরুল ইসলাম, মুজিবনগর সরকারের উপরাষ্ট্রপতি, এবং সৈয়দ নজরুল ইসলাম তিনি হচ্ছেন মুজিবনগর সরকারের উপরাষ্ট্রপতি এবং মুক্তিযুদ্ধের সময় অস্থায়ী রাষ্ট্রপতি তিনি ছিলেন। তাজউদ্দিন আহমেদ মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী, ক্যাপ্টেন এম মনসুর আলী মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন এবং পরবর্তীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী। এইচ.এম. কামরুজ্জামান তিনি মুজিবনগর সরকারের স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন। এই 4 হত্যাকাণ্ডের মূল উদ্দেশ্য ছিল সদ্য স্বাধীন বাংলাদেশকে নেতৃত্বহীন করা ও মুক্তিযুদ্ধের চেতনা থেকে বিচ্যুত করা। কারা করেছিল পাকিস্তানপন্থী যারা মুক্তিযুদ্ধের বিরোধী ছিল, সেই শক্তিরা। ঐতিহাসিক এই দিনটিকে বাংলাদেশে প্রতি বছর জেল হত্যা দিবস হিসেবে পালন করা হতো, কিন্তু 24 জুলাই অভ্যুত্থানের পর সেদিনটি ভুলিয়ে দেয়া হয়েছে বাংলাদেশের মানুষকে। ইতিহাসের এই ঘটনাগুলি বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাকে দীর্ঘদিন প্রভাবিত করেছে। এই কারণেই যখন কোনো প্রাক্তন সামরিক কর্মকর্তা সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির কথা বলেন, তখন স্বাভাবিকভাবেই মানুষের আগ্রহ তৈরি হয়
কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, কোন সংবাদ মাধ্যম, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম কে কি বলছে না বলছে এখানে কিচ্ছু যায় আসে না। কারণ আগেই বলেছি, ঘটনা থাকে প্রথমে পর্দার আড়ালে, কার্পেটের নিচে থাকে, একসময় কার্পেট থেকে বেরিয়ে আসে, পর্দার আড়াল ছেলে বেরিয়ে আসে। তার মানে এই নয় যে পর্দার আড়ালে আছে বলে কোনো কিছু হচ্ছে না, তা নয়, তা হচ্ছে। এই এত আশঙ্কা কেন? এর একটা কারণ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস। যে দেশে অতীতে ক্ষমতার কেন্দ্রকে লক্ষ্য করে সহিংসতা ঘটেছে বারবার, সেখানে নিরাপত্তা নিয়ে অতিরিক্ত সতর্কতা অস্বাভাবিক নয়। এই যে 24 জুলাই অভ্যুত্থানে যে শেখ হাসিনাকে ওখান থেকে চলে আসতে হলো, তিনি চলে না এলেও মৃত্যু তার ক্ষেত্রেও অবধারিত ছিল। তবে একটি এখানে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় আছে, বাংলাদেশের জন্ম যে দেশ কেটে, কিংবা বলা যায় যে দেশের পেট থেকে জন্ম বাংলাদেশের, সেই পাকিস্তানের ইতিহাসেও গুপ্ত হত্যার ধারাবাহিক ঘটনা আছে। গুপ্ত হত্যা বহু হয়েছে, হত্যা চেষ্টা ব্যর্থও হয়েছে, এমন ঘটনাও আছে। সুতরাং দেখুন, পাকিস্তানের ইতিহাসের দিকে এক পলক তাকান। বাংলাদেশের ইতিহাস যদি আমাদের সতর্ক করে, তাহলে পাকিস্তানের ইতিহাসও কম নাটকীয় নয়। দুই দেশের জন্ম একই রাষ্ট্র থেকে, দুই দেশের জন্ম, মানে ভারত কেটে হয়েছে, কিন্তু ভারতে এই ধরনের ব্যাপার কিছুই নেই। কারণ সেনাবাহিনীর ভূমিকা ভারতে সেনাবাহিনীর জায়গাতেই রাখা হয়েছে। সামরিক এবং বেসামরিক ক্ষমতা কোনটা কার ক্ষমতা, সেটা সেইখানে নির্দিষ্ট করা। পাকিস্তানের ইতিহাসে আমরা দেখি, ক্ষমতার শীর্ষে থাকাটা কখনোই নিরাপদ ছিল না। 1951 সালে পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান জনসভায় আততায়ীর গুলিতে নিহত হন। আজও কে হত্যাকারী, কার ষড়যন্ত্র, কিচ্ছু বাইরে আসেনি। এরপর 1979 সাল সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোকে সামরিক শাসক জিয়াউল হক মৃত্যুদণ্ডে দণ্ড দিলেন। আন্তর্জাতিক মহলের একাংশ মনে করে এই বিচার ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, ঠিক যেভাবে শেখ হাসিনার বিচার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তার কি হলো? জুলফিকার আলী ভুট্টোকে ফাঁসিতে ঝরানো হলো। 1988 সালে পাকিস্তানের সামরিক শাসক ও সেনাপ্রধান জেনারেল জিয়াউল হক, যিনি ভুট্টোকে ফাঁসিতে ছড়িয়েছিলেন, তার বিমান আকাশেই বিধ্বস্ত হয়, তিনি নিহত হন। এটা ছিল স্পষ্ট নাশকতা, কোনো দুর্ঘটনার গল্প নেই। মার্কিন রাষ্ট্রদূত আর্নাল্ড রাফেল, তিনিও সেই বিমানে ছিলেন এবং তিনিও নিহত হন। এরপর 2007 সালে সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো নির্বাচনী প্রচারের সময় রাওয়ালপিন্ডিতে আততায়ীর হামলায় নিহত হন। পাকিস্তানের ইতিহাসে সমানে চলেছে এইসব। 2003 সালে, এখানেই শেষ নয়, 2003 সালে তৎকালীন রাষ্ট্রপতি ও সেনাপ্রধান পারভেজ মোশাররফ, তার উপর কয়েকদিনের ব্যবধানে দুটি বড় হত্যা চেষ্টা হয়। শেখ হাসিনার হত্যা করারও বহুবার চেষ্টা করা হয়েছে। একবারের চেষ্টায় তো সমানে তিনি সেই ব্যাপারে দণ্ডও পেয়েছেন স্বয়ং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেবার শেখ হাসিনাও অল্পের জন্য প্রাণে বেঁচে যান। অর্থাৎ পাকিস্তানের মতো বাংলাদেশের ইতিহাস একই সঙ্গে দেখা যায় যে এখানে একটা গুপ্ত হত্যার, গুপ্ত ঘাতকের একটা ইতিহাস আছে। তার কিন্তু কেন এই হত্যাকাণ্ড হচ্ছে, এত গুপ্ত হত্যা কেন? তারেক রহমানের সরকার একদিকে আওয়ামী লীগের সঙ্গে তীব্র রাজনৈতিক সংঘাত রয়েছে, অন্যদিকে ভারত বাংলাদেশ সম্পর্কও এখন সব থেকে সংবেদনশীল জায়গায় পৌঁছেছে নানা ইস্যু নিয়ে। এই অবস্থায় নানা ধরনের গুজব, জল্পনা এবং রাজনৈতিক বক্তব্য সামনে উঠে আসছে। সবচেয়ে বিতর্কিত প্রশ্নে আসা যাক, যদি সত্যি তারেক রহমানের হত্যাকাণ্ডের কোনো চেষ্টা হয়ে থাকে, যদি মানে সেরকম সম্ভাবনা যদি থাকে, তাহলে সেই ষড়যন্ত্র কারা করতে পারে? এখানে একটা বিষয় পরিষ্কার করা জরুরি।
প্রকাশ্য তথ্যের ভিত্তিতে বর্তমানে কোনো নির্দিষ্ট ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমন অভিযোগের সমর্থনে বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ নেই। এটা হত্যার আগে থাকে না। মুজিবুর রহমানকে বারবার তাকে সাবধান করে দেওয়া হয়েছিল যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু চলছে। মুজিবুর রহমান তিনি সেখানটায় তিনি কান দেননি, অর্থাৎ তিনি সরকারের প্রধান হয়েও তিনি কোনো রকম আঁচ পাননি যে তাকে হত্যা করা হতে পারে। অর্থাৎ যতক্ষণ না নিহত হচ্ছে কেউ ততক্ষণ বোঝা যায় না ষড়যন্ত্র। নিহত হলে তখন বেরিয়ে আসে ষড়যন্ত্রের কথা। এখন এই কোনো দেশের সরকার প্রধানের বিরুদ্ধে হুমকি থাকলে বা বিভিন্ন উৎস থেকে তার হুমকি আসতে পারে। উগ্রপন্থী সংগঠনগুলো দিতে পারে, সহিংস রাজনৈতিক গোষ্ঠীরা হুমকি দিতে পারে, কোনো একক হামলাকারী বা অন্য কোনো নিরাপত্তা ঝুঁকি সেগুলোও থাকতে পারে। কিন্তু প্রমাণ ছাড়া কোনো কাউকে আমরা প্রথমেই সম্ভাব্য হত্যাকারী হিসেবে চিহ্নিত করতে পারি না। কিন্তু এটা ঠিক, বাংলাদেশের যা ইতিহাস, যা পরম্পরা, সেখানে তারেক রহমান এবং তারেক রহমানের বিরুদ্ধে এখন যদিও তিনি নিজে বাঁচবার জন্য চীন এবং পাকিস্তানের সাথে খুব ভালো সম্পর্ক তৈরি করছেন, কিন্তু তিনি বাঁচতে পারবেন বলে অনেকেই মনে করছে না, যার জন্যই তাকে নিষেধ করা হয়েছে যে তিনি যেন ঢাকার বাইরে রাত্রি না কাটান। কিন্তু ঢাকার ভেতরে থাকলেই কি তিনি নিজের জীবন বাঁচাতে পারবেন? শেখ মুজিবুর রহমানের হত্যা তো ঢাকার ভেতরেই হয়েছিল, সেনাই করেছিল তার হত্যা, তার নিজের বাসভবনে হত্যা করেছিল। সুতরাং ঢাকার বাইরে গেলে, হ্যাঁ, ঢাকার বাইরে গেলে যে বাঁচবেন এমন কথা নেই, কিন্তু ঢাকার ভেতরে থাকলে অন্তত যে বাইরে গেলে যতটা আশঙ্কা থাকে সেই আশঙ্কার পরিমাণটা হয়তো কিছুটা কমে। এর মধ্যে সামাজিক মাধ্যমে কারা হত্যা করতে পারে এই নিয়ে অনেক কথা ঘুরছে, অনেক কথা সামাজিক মাধ্যমে ঘুরছে। কেউ বলছেন এটাকে পাকিস্তান তাকে হত্যা করতে পারে। কারণটা কি? কারণ পাকিস্তানের উদ্দেশ্য, আমেরিকার উদ্দেশ্য ছিল যে জামাতকে ক্ষমতায় নিয়ে আসা, কিন্তু তা তো আসেনি। আর তারেক রহমানকে দিয়ে হয়তো পুরো কাজটা হচ্ছে না ঠিক মতো করে, যদিও তিনি খুবই চেষ্টা করছেন পাকিস্তানের গুডবুকে থাকার, কিন্তু সেটা হয়তো হচ্ছে না। আর পুরোপুরি বাংলাদেশকে একেবারে পাকিস্তানের একেবারে কোলে গর্ভে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। সেই হিসেবে পাকিস্তানের ভূমিকা আছে। ভূমিকা এখানে অনেকেই বলছে আওয়ামী লীগের গত 2 বছর প্রায় হতে গেল, কই আওয়ামী লীগের মধ্যে এমন কোনো জিনিস দেখা যায়নি যে তারা এই ধরনের কোনো কিছু করতে পারে। তৃতীয়ত হতে পারে কি, সব থেকে যেটা ভয়ঙ্কর সেটা হচ্ছে কি, যে সেনার ভেতরের কোনো গোষ্ঠী তাকে হত্যার চেষ্টা করতেই পারে। বাংলাদেশ সেনার ভেতরে অনেক রকম গোষ্ঠী আছে। এখানে পাকিস্তানপন্থী গোষ্ঠী আছে, উগ্রপন্থীরা আছে, আবার অল্প স্বল্প হলেও ভারতপন্থী গোষ্ঠী আছে, আবার আরও অল্প স্বল্প হলেও তাদের সঙ্গে আছে আওয়ামী লীগপন্থী গোষ্ঠী। তো এরা সব মিলে এরা যে কেউ আবার গোষ্ঠীর বাইরে ব্যক্তিগত ইচ্ছা থেকে সেখান থেকেও করতে পারে। দেখুন, ইসলামের সব থেকে ওপরে 4 জন খলিফা তারা নিহত হয়েছিলেন এবং সেই নিহত হওয়ার পেছনে যে সব সময় যে কোনো গোষ্ঠীর হাত ছিল তা না, ব্যক্তিগত ঈর্ষা থেকেও, ব্যক্তিগত বিরোধ থেকেও খুন হয়েছেন। এবং তাছাড়া তাদের ইসলামের পন্থা নিয়ে, পথ নিয়ে বিরোধের জন্য কারা খুন হয়েছেন? খলিফারা। সুতরাং ইসলামের মধ্যে যে কোনো কারণেই হোক হত্যা এবং মৃত্যু, গুপ্তঘাতক, এগুলো যেন জড়িয়ে রয়েছে তার ইতিহাসের মধ্যে। সেই ইতিহাস থেকে বেরিয়ে আসতে পারছে না কোনো মুসলিম দেশের নেতৃত্ব, কেউ বেরিয়ে আসতে পারছেন না। পাকিস্তান বেরিয়ে আসতে পারছে না, এমনকি বাংলাদেশও বেরিয়ে আসতে পারছে না। এর মধ্যে আরেকটি সম্পৃক্ততা, কার ভূমিকা আছে বলে সেটা কথা চলছে। কার ভূমিকা? সেটা হচ্ছে ভারতের ভূমিকা আছে কিনা। কারণটা কি? এই মুহূর্তে
তারেক রহমানের ওপরে অনেক বড় বাজি ধরেছিলেন আজ থেকে ৩-৪ মাস আগে ভারত সরকার। তাকে লন্ডন থেকে নিয়ে আসার জন্যে ইলেকশন করা, যে মোহাম্মদ ইউনূস তো ইলেকশন করতে চাননি, 5 বছর ক্ষমতায় থাকার প্ল্যান ছিল তার, কিন্তু তা সত্ত্বেও আমেরিকা এবং ভারতের যৌথ চাপে ইলেকশন ডাকতে হয়েছিল। এবং সেই ইলেকশনে ভারত মূলত তারা এগিয়ে গিয়ে তারা তারেক রহমানকে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছে। এবং তারেক রহমানের দিকে তারা যেটাকে বলে গোল্ডেন মানে অলিভ ব্রাঞ্চ, মানে তাদের দিকে তাদের সমর্থন তুলে দিয়েছিলেন। কিন্তু তারেক রহমান সেই সমর্থনকে তিনি শেষ পর্যন্ত মর্যাদা দেননি। এখন এই মুহূর্তে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক সেই ইউনূস আমলের মতো তলানিতে এসে নেমেছে। এই পরিস্থিতিতে অনেকেই যেমনভাবে স্বাভাবিক যেটা বাংলাদেশের পক্ষে, তারা বলছে যে এই তারেক রহমানকে হত্যার পরিকল্পনায় ভারত থাকতে পারে। আবার এই সঙ্গে অনেকেই বলছেন যে ভারত যেমন পাকিস্তানে একের পর এক সন্ত্রাসবাদী নেতারা তারা মারা যাচ্ছে, তাদের খুন করা হচ্ছে, বাংলাদেশেও বেশ কিছু খুন সম্প্রতিকালে হয়েছে, হত্যা হয়েছে, তার পেছনেও একটা দিক থেকে ভারতের সম্পৃক্ততার একটা কথা উঠছে। আমার বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, তিনি যতই দাবি করুন না বাংলাদেশ শান্তি শৃঙ্খলার মধ্যে আছে এবং বাংলাদেশ আয়ত্তের মধ্যে আছে, তার দাবি হচ্ছে এইটা, কিন্তু আদৌ কি সেটা সত্যি? পাহাড় তো প্রায় হাত থেকে বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। এখন পাহাড়ের চূড়ান্ত লড়াই হচ্ছে, আপনারা রোজই খবর পাচ্ছেন। আজকে সকালেও 6 জন আহত হয়েছে। অনেকগুলো গ্রুপ তো, আর এলাকাটাও ভিন্ন ধরনের পার্বত্য এলাকা। বাংলাদেশের মানুষ সবাই জানেন, আমাদের পশ্চিমবঙ্গের মানুষ যারা জানেন না তাদের জন্য আমি একটু বলি, এই অঞ্চল পাহাড়টা হচ্ছে রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবন, এই 3টে এলাকা জুড়ে হচ্ছে এই পাহাড়টা। আরও ছোটোখাটো অঞ্চল রয়েছে আমি জানি না। এই পাহাড়ে এই 3টে, আমার যখন উত্তরাখণ্ড দিয়ে যখন যাবেন, দুদিকে পাহাড় আর মধ্যিখানে সরু রাস্তা, অথবা একদিকে নদী চলে গিয়েছে, তার গায়ে হচ্ছে রাস্তা, তারপরে হচ্ছে পাহাড়। এই জায়গাটা, এই রাঙামাটি অঞ্চলটা, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন এলাকাটা, এটা হচ্ছে সরু রাস্তা, দুদিকে হচ্ছে আপনার মানে বন বাজার। আমি পশ্চিমবঙ্গের মানুষের জন্য বলছি, বাংলাদেশের মানুষ সবাই জানেন, তারা ওখানে ঘুরতে যেতেন। এখন এইখানে লড়াইটা হয়ে গেছে বিভিন্ন দলের মধ্যে, অনেকগুলো দল বিভক্ত হয়ে গেছে, কোনটা সরকার সমর্থিত আর একটা হচ্ছে আরাকান আর্মি সমর্থিত। আরাকান আর্মি সমর্থিত দলগুলো হচ্ছে আরাকান আর্মিকে সাহায্য করছে KNF আর UPDF, এই দুটো গোষ্ঠী তাদেরকে সাহায্য করছে, মানে সমস্ত অস্ত্র ফস্ত্র নিয়ে তারাও আরাকান আর্মির সঙ্গে লড়ছে। আর উল্টো দিকে সরকার সমর্থিত, মানে জান্তা সরকার সমর্থিত সম্ভবত KPF বলে একটি ফ্রন্ট রয়েছে, KPF, আমি ফ্রন্টটা মনে আছে, বাকিটা মনে নেই। এই তারা এই জান্তা সরকারের হয়ে তারা ওখানে লড়ছে, পিছনে জান্তা সরকার রয়েছে, তারাই এয়ার স্ট্রাইকটা করেছিল এবং আবার এয়ার স্ট্রাইকটা শুরু হবে বলে শোনা যাচ্ছে। এখন এই যে আমি আগের দিন বলেছিলাম না, আরাকান আর্মিকে যদি আপনারা দেশ থেকে না বার করতে পারেন, তাহলে বাংলাদেশের ওপরে কিন্তু বিপদ সংকেত নেমে আসছে। কারণ দুটো দেশকে আপনার কথা দিয়েছে জান্তা সরকার যে তাদের সম্পদ সুরক্ষিত থাকবে। একটা হচ্ছে চীন, একটা হচ্ছে ভারত। ভারতের ওখানে কালাদান প্রজেক্ট রয়েছে, সেটাতে প্রচুর অর্থ
বিনিয়োগও রয়েছে, এছাড়া বিভিন্ন পাইপলাইন রয়েছে, তেলের পাইপলাইন রয়েছে। আর চীনের রয়েছে রেয়ার আর্থ মিনারেলের জন্য প্রচুর খনন করার যন্ত্রপাতি এবং খননও হচ্ছে। ওখানে যদি কাজ ব্যাহত হয়ে যায় তাহলে চীনের একেবারে বিলিয়নস অফ ডলার ভারতেরও যাবে, চীনেরও যাবে। সুতরাং দুই সরকারই, ভারত এবং চীন দুই সরকারই মিলিতভাবে আরাকান জান্তা সরকারের ওপরতে প্রেশার তৈরি করছে। কিছুদিন আগে ওই জান্তা সরকারের প্রেসিডেন্ট ভারতবর্ষে এসেছিলেন, তারপরে তিনি চীনেও গেছিলেন, এখন খবর পাওয়া যায়। তারপরে তিনি চীনে গেছিলেন, চীনে গিয়ে শি জিনপিং এর সঙ্গে কথা হয়েছে, এখানে যেমন মোদিজির সঙ্গে কথা হয়েছে। তিনি কথা দিয়েছেন যে আপনাদের মানে যে অর্থ এবং সম্পদ সেগুলো সুরক্ষিত থাকবে, কিন্তু এই সুরক্ষিত রাখতে গিয়ে এখন এই যে লড়াইটা হচ্ছে, এই লড়াইটা আটকাতে গেলে এখন বাংলাদেশ সেনাবাহিনীকে ভেতরে ঢুকতে হবে। কিন্তু গতবারে যে অবস্থা হয়েছিল, বাংলাদেশ সেনাবাহিনীর বোধহয় কয়েকজন শহীদ হয়েছিলেন, সঠিক খবর আমি জানি না, সত্যি মিথ্যে আমি জানি না। যতটুকু খবর আমি দূর থেকে পাই আমি তো আপনাদের বলি, আমি সবসময় বলি যে সত্যি মিথ্যে আমি জানি না। তো আজকে শুনলাম 6 জন আরো আহত হয়েছে। তাদের মধ্যে কোন দলের আছে এখানে সেটা বলা আমার পক্ষে মুশকিল। আর আহত যিনি হয়েছিলেন ওই আরাকান আর্মির আঞ্চলিক প্রধান, তিনি চট্টগ্রামে চিকিৎসা নিয়ে এখন ওখান থেকে তিনি ছাড়া পেয়ে উনি তার গোষ্ঠীর সঙ্গে থাইল্যান্ডের কোনো একটা বর্ডারে তিনি আশ্রয় নিয়েছেন। বিভিন্ন রাস্তা রয়েছে, তো ওই রাস্তা দিয়ে উনি বেরিয়ে গেছেন। কিন্তু মারপিটটা কিন্তু ক্রমশ বাড়ছে। এখন আগের দিনেই বলেছিলাম যে বাংলাদেশ যদি এইটা আরাকান আর্মিকে আটকাতে না পারে, এখন আরাকান আর্মি এতটাই সাহস হয়ে গিয়েছে, ওই জলকেলির পর তারা কিন্তু ভেতরে ঢুকে মানুষকে শাসাচ্ছে। আর ওখানে যারা বাসিন্দা আছে, পাহাড়ে কিছু বাসিন্দা আছে, আদিবাসী আছে, তারপর সাধারণ মানুষ রয়েছে, তারা এখন পোটলা পুটলি সমস্ত নিয়ে তারা এখন সমস্ত মেনল্যান্ডে চলে আসছে, মানে পাহাড়ে আর থাকতে পারছে না। আর এরাও করছে কি, এরাও ছেড়ে দিচ্ছে, কারণ সাধারণ নাগরিক মেরে তো লাভ নেই, যত ফাঁকা হয়ে যায় ওদের লড়াই করতে তত সুবিধা হবে। আর যারা যাচ্ছে না তাদের ঘরে গিয়ে তাদেরকে বলে আসছে গুলি চলবে, তোমরা এখান থেকে বেরিয়ে যাও। ফলে দলে দলে লোক পাহাড় থেকে নেমে আসছে। মোটামুটি পাহাড়টা একেবারে একটা অশান্ত জায়গায় হয়ে গিয়েছে। প্রশ্ন হচ্ছে যে এই পাহাড় বাংলাদেশের হাতে কি থাকবে? সালাউদ্দিন সাহেব এই ব্যাপারে কিন্তু কোনো মন্তব্য করেন না। তিনি এমন এমন কথা বলেন যেন বাংলাদেশ স্বর্গরাজ্যে বাস করছে। কিন্তু বাংলাদেশের একটা অঞ্চল যে বাংলাদেশের থেকে বিচ্ছিন্ন হতে চলেছে, সে খবর কি তিনি জনগণকে বলেন? তিনি জনগণকে বলেন না। পুরো আপনারা বলেন না চাপাবাজি, পুরো চাপাবাজির সরকার, শুধু চাপা মেরে যাচ্ছে। মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা ঝুড়ি বানিয়ে ফেলছে। এখন এই সমস্যার সমাধান করতে গেলে আন্তর্জাতিক মহলে কথা বলতে হবে, আন্তর্জাতিক মহলে লবি খাটিয়ে তাদের সাহায্য নিতে হবে, মায়ানমার সরকারের ওপরে প্রেশার দিতে হবে, আরাকান আর্মির সঙ্গে কথা বলতে হবে। কারণ ওখানে আবার আমেরিকা বলে দিয়েছে আমার ওখানে আরাকান করিডোর চাই। কিন্তু করিডোর চাই বললেই তো হবে না, করিডোরের অবস্থা তো খুব খারাপ। ওখানে বাংলাদেশে আর্মি ঢুকতেই পারছে না, তা করিডোর দেবে কি করে? চাই বললেই তো হবে না, এখন সেই আমেরিকার সঙ্গে তো কথা তো বলতে হবে। মেন স্টেশনের সঙ্গে শুধু কথা বলে তো লাভ নেই, কথা বলতে হবে আমেরিকায় গিয়ে, ওয়াশিংটন ডিসিতে গিয়ে কথা বলতে হবে। একদিন কথা বলতেন তো খলিলুর রহমান, এখন তিনি একটু বিষ নজরে পড়েছেন শোনা যাচ্ছে।
সে মনে অনেক দুঃখ টুক্ষ নিয়ে কথাবার্তা বলে, সে বিশেষার কথাবার্তা বলেন না তিনি। তো যাই হোক, এখন তাহলে কথা বলবে কে? সেই কূটনৈতিক বুদ্ধি, সেই অ্যাগ্রেসিভনেস, মানে কথা দাবিয়ে কথা বলা, যেটা একটা সরকারের হয়ে যে দাবিয়ে কথা বলা, হ্যাঁ আমাদের এটা করতে হবে, আমাদের দিতে হবে, ওই এলাকা শান্ত করতে হবে, আপনারা সবাই সাহায্য করুন, এইটা বলার মতো কটা লোক বাংলাদেশে আছে? আমার প্রশ্ন হচ্ছে সেইটা। কিন্তু সালাউদ্দিন সাহেব কিন্তু স্বীকার করছেন না যে তার দেশ একটা অংশ হারাতে চলেছে।